नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। सत्यि भूतेर गल्पे आज अष्टम पर्व। आज आमी आपनादेर शोनाबो श्रीधर सेनापतिर कलमे एकटी सत्यि भूतेर गल्प। भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन। आपनादेर एकटा लाइक आमाके अनेक मोटिवेट करे एरकमई आरो भालो भालो गल्प आपनादेर सामने पाठ करार। और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, आमार सहयोगिता करबेन। आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध, गल्प शोनार परे अवश्यई किन्तु आमार चैनलटिके सबस्क्राइब करबेन। आपनादेर भालोबासा और सहयोगिता आमार एकान्त काम्य। और जे सकल श्रोता बंधु इतिमध्येई आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। सातिर घुमटा हठाৎই भेঙে যায়। কিসের একটা আওয়াজ শুনেই ঘুম থেকে জেগে উঠেছে ও। পরক্ষণেই সাতির মনে হয়েছে জ্যোতি যেন কার সাথে চেঁচিয়ে কথা বলছে। সাতি বিছানায় উঠে বসে। পাশটা খালি, পাশেই তো জ্যোতি শুয়েছিল। এখন দেখা যাচ্ছে সে উঠে গেছে। टर्च जेले माथाय बालिशेर तला थेके हाथ घड़ीटा बेर करलो साथी। समय देखलो रात 3টে बाजे। एमन समय हठाৎ बाइरे कोथा थेके अनामी एकटा फुलेर मिष्टि गन्ध भिजे बातासे भेसे आसे। किछुक्षण आगे एक पशला बृष्टि हये गेছে। खोला जालना दिए देखा जाচ্ছে आकाश এখন বেশ পরিষ্কার। চাঁদটা ডুবুডুবু। एहेन समय घुम থেকে उठे कार साथे চেঁচিয়ে কথা বলছে জ্যোতি? ও এখন কোথায় বা রয়েছে? টর্চের আলো ঘরের দরজার দিকে ফেলতেই রহস্যটা পরিষ্কার হয়ে যায়। দরজার খিল খোলা, পাল্লাটা জোড়া রয়েছে এমনি। জ্যোতি তাহলে কোনো কারণে কি বাইরে বেরিয়েছে? নিশ্চয়ই গেছে। সঙ্গে সঙ্গে একটা বিচিত্র চিন্তা সাতির মনের কোণে উঁকি দিয়ে গেল। ঘুমের মধ্যে উঠে কোথাও চলে যাওয়ার ঘটনা জ্যোতির জীবনে আগে কোনো দিন হয়েছে সে তো তা শোনেনি। অন্তত ওদের বিয়ের পর তো তেমন ঘটনা আদৌ ঘটেও নি। তেমন কোনো অসুখ যদি জ্যোতির থাকতো তাহলে জ্যোতির বাবা মা সাতির সঙ্গে হাজারিবাগে ওদের দুজনকে বেড়াতে আসবার তো অনুমতি দিতেন না। যদি জ্যোতির এরকম কোনো অভ্যাস থাকতো তাহলে তো সাথীকে তারা আগেই সাবধান করে দিতেন। তাহলে তো ওর ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যাসের কথা মনে আসার কোনো কারণই নেই। সাথী এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাথী। বৃষ্টি হয়ে যাওয়ায় বাইরেটার বেশ জমাট ঠান্ডা। বাইরের প্রকৃতি শেষ রাতে সুপ্ত চাঁদের আলোয় আলোকিত। সাথী দেখল বাড়ির বাইরের রকে জ্যোতি একা দাঁড়িয়ে, দৃষ্টি দূরের দিকে ছড়ানো। এই, সাথী হালকা সুরে বলল। হাজারিবাগে শেষ রাতের হিমে ঘরের বাইরে দাঁড়িয়ে প্রকৃতির সুধারস পান করছো নাকি? ডবল নিউমোনিয়া হয়ে যাওয়ার ভয় নেই? জ্যোতির এই মুহূর্তের অবস্থা দেখেই ধারণা করা যায় ও ওখানে দাঁড়িয়ে জোর গলায় হয়তো কোনো কবিতা ওড়াচ্ছিল। সেই আওয়াজই হয়তো সাথীর কানে গিয়ে সাথীর ঘুম ভাঙিয়েছে। কিন্তু সেটাও তো হবার নয়। কাব্যপ্রেমিক বলে আজ পর্যন্ত কেউ জ্যোতির বদনাম দিতে পারেনি। বন্ধুদের ঠাট্টা সাথীর কানে এসেছে। জ্যোতি আবার কথাও বলে কম। তবে একটা বিষয়, জ্যোতি প্রায় পাগল। কিন্তু এমন জায়গায় এই সময় জ্যোতির সেই বিশেষ নেশার কথাও চিন্তা করা অবাস্তব। জ্যোতি সাথীর কথায় ঘাড় ফিরিয়ে ওকে এক নজর দেখে নিয়েই আবার দৃষ্টিটা পথের দিকে ছড়িয়ে দিয়েই বলল, আহ
আর একটু আগে তুমি যদি ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে সাথী, তাহলে এক আশ্চর্য খেলোয়াড় আর তার খেলা দেখতে পেতে। খেলা? খেলোয়াড়? কি সব বকছ? সাথী হেসে উড়িয়ে দিয়ে বলে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ তুমি নিশ্চয়ই। তা স্বপ্নে তোমার প্রিয় দাবা খেলাই দেখেছ তো? জ্যোতির গলায় প্রতিবাদের সুর। সাথী, তুমি এমন স্বপ্ন স্বপ্ন করবে না। আজ আমি একেবারেই ঘুমোতে পারিনি। সাথী সঙ্গে সঙ্গে কৌতুকে সুরে বলল, তাই? পেট গরম হয়েছে, স্বপ্ন দেখেছ? বৃষ্টিটা থামবার পর ঘর থেকে বেরিয়ে এসে দেখি। থাক, ঘরের ভেতরে চলো। এটা আমার স্বপ্নের কথা নয়, তোমাকে তা শুনতেও হবে না। একটা কৌতূহল জাগিয়ে দিয়েছে মনে, সেটা দূর না করা পর্যন্ত সাথী মনটাকে শান্ত করে কি করে? জ্যোতির একখানা হাত চেপে ধরে অনুনয় সুরে বলে, না গো, রাগ করো না প্লিজ, তুমি বলো কি বলতে চাইছিলে। জ্যোতির রাগ পড়ে যায়, বলে, ঘর থেকে বেরিয়ে এসে দেখি একটি সুন্দরী তরুণী আমাদের বাড়ির এই রকে মাথা নিচু করে বসে আপন মনে কি যেন করছে। আমার বেশ কৌতূহল হলো। আমি পা পা করে এসে দাঁড়ালাম তার কাছে। তরুণীটির পরনে গোলাপি রঙের শাড়ি, গায়ের রং দুধে আলতা, এক ঢাল কালো চুল খোলা অবস্থায় পিঠের ওপর ছড়ানো। একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো আমার, কেমন যেন নেশা ধরিয়ে দিল। বটে বটে। তারপর দেখি একটা দাবার ছক সামনে পাতা, ঘুটি নিয়ে একাই আপন মনে ঘাড় নাড়ছে, আবার চাল দিয়ে চলেছে। সাথীর অনুমান ভুল হয়নি। ব্যাস, এইখানেই ইতি হোক, মনে মনে বলে সাথী। এই দাবা খেলার জন্যই তো জ্যোতি পাগল। 2 দিন হলো হাজারিবাগে বেড়াতে এসেছে ওরা। জ্যোতি এর আগেও আক্ষেপ করে বলেছিল, দূর, খেলাটা তোমার একটু শিখে রাখা দরকার সাথী, তা না হলে বেড়াতে গিয়ে বেরিয়ে সুখ নেই। সব সময় তো আর টোটো করে ঘুরতে পারবো না, যখন ঘরে বসে থাকবো তখন সময় কাটবে কিভাবে? জ্যোতির মনের কথা এই তরুণী কি তাহলে হাজারিবাগে বসেই শুনতে পেয়েছিল? দাবা খেলার প্রতি যার অমন প্রচণ্ড নেশা, যে দাবা খেলার চিন্তা প্রায় সারাক্ষণই যার মগজে বাসা বেঁধে রয়েছে, তার পক্ষে এমন একটা স্বপ্ন দেখা আদৌ বিচিত্র নয় বলেই সাথীর মনে হলো। তবু একটু মজা উপভোগ করার জন্যই সাথী আগ্রহ দেখিয়ে বলল, বাহ বাহ, বলে যাও, থেমো না। তারপর? জ্যোতি আবার বলল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বসে পড়েছি তার সামনে, জাল দিতে শুরু করেছি। তা ওই তরুণী কিছু বলল না? বলবে আবার কি, মুখে কথা বলে নাকি এ খেলায়? চাল দেওয়া দেখেই সে উত্তেজিত হয়ে উঠল। তারপর বুঝলে সাথী, সেই আশ্চর্য খেলা শুরু হলো। আমাকে একেবারে হাঁপ ছাড়তে দেয় না, প্রায় ফি চালেই মাত। জ্যোতি 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে উজ্জ্বল মুখ করে বলল, ওহ, কি বলবো, বিশ্ব দাবা খেলার আসরে আমরা স্প্যাস্কি বা ফিসারের মাতামাতি করি এখন, কিন্তু হাজারিবাগে কটা দিনের জন্য বেড়াতে এসে আমি কার খেলা দেখতে পেলাম। তার প্রতিটি খেলায় আজ আমি হেরে গেছি। দাবার ছক ঘুটি গুটিয়ে নিয়ে ঘাড় উঁচিয়ে বিজয়িনীর ভঙ্গিতে সে চলে গেল। তার পায়ের হাই হিলের শব্দ এখনো আমার কানে বাজছে, বুঝলে সাথী, সত্যি আশ্চর্য। এখন ঘরের ভিতরে চলো, বাইরে বড্ড ঠান্ডা। জ্যোতিকে প্রায় জোর করে সাথী ঘরের ভেতরে টেনে নিয়ে যেতে চায়। লক্ষণ তো ভালো বুঝছি না। সাথী গম্ভীর হবার চেষ্টা করে বলে, যা হবার হয়ে গেছে, আর বেশি দূর এগিও না বাপু, পরিণামে ওই হাই হিল তোমার পিঠে পড়তে পারে, তখন কেলেঙ্কারির এক শেষ হবে।
স্বাতীর কথায় স্বাতীর মুখের দিকে জ্যোতি ক্ষণকাল বোকার মতো চেয়ে থাকে। স্বাতী আবার তাকে শুধোয়। আবার কখন সে আসবে বলেছে? মাথা নেড়ে জবাব দেয় জ্যোতি। তাই তো, এখন মনে হচ্ছে আমাদের দুজনের ভেতর একটি কথারও আদান প্রদান হয়নি। চাল আর পাল্টা চাল এই শুধু চলেছে, আর কিস্তিমাত। আমি শুধুই হেরে গেছি, মুখ চুন করে খেলেছি শুধু, ব্যাস। শেষে হঠাৎ তাড়াতাড়ি 6 ঘুঁটি তুলে নিয়ে সে বগল দাবা করে এখান থেকে তো চলেই গেল। জ্যোতি যে স্বপ্ন দেখেছে, এটা যে নিছক একটা স্বপ্ন বৃত্তান্ত, সেই বিষয়ে স্বাতী যেন নিঃসন্দেহ হয়েই জ্যোতিকে অতঃপর ঘরের ভেতরে টেনে নিয়ে আসে। ও নিঃসন্দেহ হয়েছে কারণ স্বাতী যতদূর সম্ভব তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, বিচার করেছে মনে মনে। শেষে মনে মনেই বলেছে, না, জ্যোতি একটা স্বপ্নই দেখেছে। স্বাতী সে রাত্রিরে আর চোখে ঘুম আসে না। অন্ধকারে কড়িকাঠের দিকে তাকিয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ এমন একটা কথা ওর মনে উদয় হয়, যা ওর পক্ষে বেশ একটু অস্বস্তির কারণ হয়ে ওঠে। জ্যোতির এক কাকা আছেন, সে ভদ্রলোক ইঞ্জিনিয়ার, খুব করিতকর্মা লোক ছিলেন, স্বাতী শুনেছে। তিনি নাকি খুবই কাজ পাগল। বছর 2 হলো তাকে ঘরে আটকানো রয়েছে। কাগজে শুধু হিজিবিজি ছবি আঁকেন, যাকেই দেখতে পান জানলা দিয়ে তাকেই ডেকে নিজের প্ল্যানের কথা বলেন। তার কাছ থেকে কাগজ পেন্সিল সব সরিয়ে নেওয়া হয় মাঝে মাঝে, আবার নতুন করে কাগজ পেন্সিল দিতেও হয়। ঘটনাটা খুবই করুণ। জ্যোতিও তো ওই বাড়িরই ছেলে, ওর দাবা খেলা নিয়ে এই ধরনের মাতামাতি করাটা ভবিষ্যতে ওর পক্ষে কোনো গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তো? স্বাতীরা যে বাড়িতে উঠেছে, এই বাড়িতে খানচারেক ঘর। বাড়ির মালিক থাকেন কলকাতায়। জ্যোতির বাবার অফিসের এক বন্ধু 2-5 দিনের জন্য এই বাড়ির একখানা ঘর ওদের ব্যবহার করতে দিয়েছেন। এই বাড়ির কাছেই একটা ভাঙা পোড়ো বাড়ি আছে। অসংখ্য বট আর অশ্বত্থের চারা বাড়ির দেওয়াল জুড়ে কায়েম হয়ে বসে আছে। সম্পূর্ণ উঠোনটা জুড়ে বন জঙ্গল। সে বুনো ঝোপ ঠেলে মাথা উঁচু করে রয়েছে 2টো নিম গাছ। ওই পোড়ো বাড়িটার পরে কিছুটা দূরে আর একটা ছোট বাড়িতে স্বাতীদের এই বাড়ির কেয়ারটেকার সিয়ারাম থাকে। প্রায় 50-55 বছর বয়স হবে সিয়ারামে। স্বাতী মনে মনে অত্যন্ত ছটফট করছিল। সকাল হতেই ভাবল একবার সিয়ারামের সঙ্গে দেখা করি। জ্যোতি যে তরুণীটির কথা বলেছে তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখতে আপত্তি কি আছে। ভোরের দিকে জ্যোতি ঘুমিয়ে পড়েছিল। স্বাতী কিন্তু উঠে পড়েছে বিছানা ছেড়ে। ঘরের বাইরে রকের ওপর এসে দাঁড়ালো, কিন্তু বাইরে তো কিছুই পরিষ্কার দেখা যায় না। গাঢ় কুয়াশায় ঢাকা পড়েছে সব কিছু। 2 হাত তফাতের জিনিসও কেমন যেন অস্পষ্ট, রহস্য ঘেরা হয়ে চোখে ধরা দিচ্ছে। স্বাতীকে দেখতে পেয়েই একগাল হেসে সিয়ারাম বলল, রাতটা কেমন কাটালেন মাইজি? কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি তো? অবশ্য এদিকে মানুষজন কমই আসে, তবে কোনো অসুবিধা হলে আমায় বলবেন মাইজি। স্বাতী সিয়ারামকে ভালো করে লক্ষ্য করে ওকে শুধোয়। আচ্ছা সিয়ারাম, এই কাছাকাছি এমন কোনো মহিলা মানে জেনা নাকি ঘোরাফেরা করে যার দাবা খেলার প্রচণ্ড নেশা? সঙ্গে কোনো খেলুড়ে না পেলে একা একাই যেখানে সেখানে খেলতে বসে যায়, বৃষ্টি ছাড়া আর সে কোনো কিছুকেই গ্রাহ্য করে না। কথাটা শুনে সিয়ারামের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। ও বলল, বুঝেছি মাইজি, আপনাকে আমি একটা গল্প বলবো। অবশ্য এটা গল্প নয়, সত্য ঘটনা। তবে আমি বাড়ির থেকে একটু ঘুরে আসি, আপনি ততক্ষণে চাটা খেয়ে নিন। স্বাতী তখন জেদ ধরে,
না সিয়ারাম, গল্পটা আমি এখনই শুনতে চাই। সিয়ারাম তখন সাথীকে বলল, ঠিক আছে মাইজি, বাইরে তো এখন বেশ ঠান্ডা, চলুন তাহলে ঘরের ভেতরে গিয়ে তারপরে বলবো। এরপর সিয়ারাম শুরু করলো তার সেই সত্য ঘটনা। যে পোড়ো বাড়িটা সাথীদের বাড়ির থেকে কিছুটা দূরেই ছিল, সেই বাড়িটার নাম ছিল স্বপ্নভিলা। তখন জমিদারি আমল। স্বপ্নভিলার মালিক বাংলা মুলুকের এক জমিদার সন্তান। এখানে কুমার বাহাদুর নামে পরিচিত ছিলেন। তিনি মাঝে মাঝে কলকাতা থেকে গাড়ি হাঁকিয়ে সোজা এখানে এসে উঠতেন। সঙ্গে থাকত তার ইয়ার বন্ধু, চাটুকারের দল, সুন্দরী মেয়ে মানুষ আর দামি বিলিতি মদের পেটি। কদিন ধরে ফুর্তি হই হুল্লোড় করে তারা আবার চলে যেত। স্বপ্নভিলা তখন আবার স্তব্ধ ঘুমে অচেতন হয়ে থাকত। ছোট থেকে সিয়ারাম সেই স্বপ্নভিলার সম্পর্কে একথা জেনে এসেছে। প্রচণ্ড এক কৌতূহল সিয়ারামকে আকর্ষণ করত এই স্বপ্নভিলার প্রতি। স্বপ্নভিলার ভেতর থেকে আসা গানের সুর, নাচের আওয়াজ, রোমাঞ্চকর স্মৃতি সিয়ারামকে মাঝে মাঝে অস্থির করে তুলত। বাবুরা চলে গেলে সিয়ারামের মনটাও খারাপ হয়ে যেত। অবশ্য তার একটা বড় কারণও ছিল। সিয়ারাম চাইতো স্বপ্নভিলা যেন নাচে গানে আনন্দ উচ্ছ্বাসে আবার জেগে ওঠে, বাবুরা যেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসে। সিয়ারামের দিনগুলো তখন খুব তরতর করে কেটে যেত। ওর বাবা ক্ষেত খামারে কাজ করত। বাড়িতে মা, ভাই, বোন, অনেক লোক। সকলের পেট ভরানোর মতো খাবার ওর বাবা জোগাড় করতে পারত না। মাঝে মাঝে তাই স্বপ্নভিলা এইভাবে জেগে উঠলে বাবুদের উচ্ছিষ্ট মাংস রুটির একটা অংশ কেয়ারটেকার কাকপক্ষী বা কুকুর বেড়ালকে না দিয়ে সিয়ারামের হাতে তুলে দিত। স্বপ্নভিলার কেয়ারটেকারের মতো এই রকম দয়াশীল মানুষ তাই সিয়ারামের মনের মধ্যে সারা জীবনই রয়ে গেছে। কিন্তু একদিন বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। কলকাতা থেকে কুমার বাহাদুর স্বপ্নভিলায় আসছেন ঠিকই, তবে সঙ্গে ইয়ার বন্ধু চাটুকারদের দল নেই, পেটি ভর্তি মদের বোতলও নেই, সেই নতুন নতুন মেয়ে মানুষ সেসবও কেউ নেই। স্বপ্নভিলায় নাচ গান সব বন্ধ হয়ে গেল। সিয়ারাম একদিন সাহস করে জিজ্ঞাসা করল কেয়ারটেকারকে, ভাইয়া, এখানে আগের মতো তো আর আনন্দ উৎসব হয় না, কেন? সে তখন বলেছিল, তেমনটি আর কোনোদিনও হবে না বোধহয়। বাবুদের জমিদারি বিক্রি হয়ে গেছে, এখন দাবা খেলা নিয়ে তিনি ভীষণ মেতে উঠেছেন। মদ আর বাইজির নেশা তাকে ভুলিয়ে দিয়েছে ওই দাবার নেশাই। বাবুর শাদিও হয়ে গেছে, বউ পরমা সুন্দরী। মনে হয় এখন থেকে মাঝে মাঝে তিনি বউকে নিয়েই এখানে বেড়াতে আসবেন। সিয়ারাম অতঃপর একদিন সেই দৃশ্যই দেখল। সুন্দরী বউকে নিয়ে কুমার বাহাদুর 2-4 দিন করে এই স্বপ্নভিলায় এসে থেকে যাচ্ছেন। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস। সিয়ারামের বাবা ছেলেকে ক্ষেত মজুরের কাজে লাগিয়ে দিল। সে বছর দেশে ভীষণ খরা, পুকুর ডোবায় 1 ফোঁটাও জল নেই, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, ক্ষেতের মাঠ সব ফুটি ফাটা। এমন অবস্থায় ক্ষেতে খামারের কি আর কোনো কাজ থাকে? একদিনের কথা, সন্ধ্যের পর সিয়ারাম স্বপ্নভিলার সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছিল। খোলা জানলার ভেতর দিয়ে এক সুন্দরী তরুণী ওকে হাতছানি দিয়ে ডাকলেন। স্বপ্নভিলার ভেতরে ঢুকল সিয়ারাম। ও বুঝতে পারল এই স্বপ্নভিলা থেকে পাওয়া আগেকার সেই রোমাঞ্চ ও একেবারেই হারিয়ে ফেলেছে। সিয়ারাম তখন সবে কৈশোর পেরিয়েছে। কদিন ধরে পেটে প্রায় কিছুই পড়েনি, দুর্বল দেহ, ওর মাথা ঝিমঝিম করছিল। সিয়ারাম ভেতরে ঢুকে দেখল তরুণীর সামনে দাবা খেলার ছক পাতা, ঘরে একটা মোমবাতি জ্বলছে। তরুণী সিয়ারামকে 1 সপ্তাহের জন্য সেখানে কাজে নিযুক্ত করলেন। সিয়ারামেরও গড়রাজি হওয়ার কোনো কারণ ছিল না, ও যেন হাতে স্বর্গ পেল। সত্যি বলতে কি, স্বপ্নভিলা ওকে কোনোদিনই নিরাশ করেনি।
মনে মনে সিয়ারাম কৃতজ্ঞতা জানালো স্বপ্নভিলাকে। এমন সময় অপর একটি মহিলা ঘরে এসে ঢুকে বললেন, সন্ধ্যা, আজ খেলা থাক, তোমার শরীর খারাপ বলছো, কিছু খেয়ে শুয়ে পড়োগে। সন্ধ্যা তখন বললেন, মালতীদি, এই ছেলেটি আমাদের এখানে সপ্তাহখানেকের জন্য কাজ করতে রাজি হয়েছে। মালতী বললেন, ভালো। সিয়ারামকে বিশেষ এক নজর দিয়ে দেখে নিয়ে একটু আদেশের সুরে পুনরায় বললেন, দাবার ছকগুটি সব রেখে দাও। সন্ধ্যা তখন বলল, মালতীদি, তুমি আমার কাছে হেরেছ, আবার তোমাকে আমি হারিয়ে দেবই। দাবা খেলা এখনো আমি শিখতে পারিনি, তাই না? আমি খেলাও বুঝি না, তাই তো? এসো তাহলে, সাহস থাকে তো বসো আমার সঙ্গে খেলতে। মালতী তখন বেশ বিরক্তি প্রকাশ করে বলে, আহ, দাবা দাবা করে তুমি যে পাগল হয়ে উঠেছ দেখছি। সন্ধ্যা তখন জবাব দিলেন, তাহলে তো কুমার বাহাদুরকে 1 নম্বর পাগল বলতে হয়। খেলাতে আমি তো তার সাথে এখনো পাল্লা দিতে পারি না, সেটা শুধু তুমিই পারতে। কিন্তু এখন আমি তোমাকে এ সময় হারিয়ে দিতে শুরু করেছি মালতীদি। এসো, বসে যাও, দেখো আমি খেলা শিখতে পেরেছি কি না। মালতী তখন বললেন, বেশ, কাল সকাল থেকেই শুরু করা যাবে। আজ তোমার শরীরটা ভালো নেই বলছো, যাই হোক, মুখে কিছু দিয়ে এখন শুতে যাও। কি খাবে বলো? সন্ধ্যা তখন মালতীকে শুধলেন, তুমি কি খাবে? আমারও বিশেষ খিদে নেই সন্ধ্যা, শুধু গরম 1 গ্লাস দুধ খাবো ভাবছি। তাহলে আমিও তাই খাই। কিন্তু মালতীদি, তুমি আমাকে কথা দিয়েছ, কাল সকাল হলেই তুমি আমার সাথে খেলতে বসবে। ঘর গৃহস্থালির কাজের ভাবনা নেই, লোক তো আমি ঠিক করে ফেলেছি। আরে বাবা, তাই হবে। সন্ধ্যা আহ্লাদে গদগদ গলায় বললেন, আজ আমি আর রাতে ঘুমোতে পারবো ভাবছ? ঘুমোবে না তো সারা রাত ধরে কি করবে? কেন, দাবা খেলাটা একাই বসে চালিয়ে যাব, প্র্যাকটিস করব। পাগল! মালতী প্রশ্রয়ের হাসি হেসে বললেন, আমি পাশের ঘরে যাচ্ছি, ওইখানেই দুধটা গরম করে নিয়ে আসতে পারবে তো এই ছেলেটি? সিয়ারাম তখন বলেছিল পারবেও। তারপর সে রান্নাঘরে গিয়ে ঢুকল, 2 গ্লাস দুধ গরম করে সন্ধ্যার কাছে নিয়ে এলো। সন্ধ্যায় 2 গ্লাস 2 হাতে নিলেন আর সিয়ারামকে বললেন, ঘরে পাউরুটি আছে, একটু দুধ চিনি দিয়ে তাই খেয়ে আজকে রাতটা যেখানে পারো শুয়ে কাটিয়ে দাও। কাল থেকে নির্দিষ্ট একটা ব্যবস্থা করে দেব তোমার। অনেক দিন সিয়ারাম শরীরে এমন গভীর তৃপ্তি পায়নি। দুধ পাউরুটি খেয়ে রান্নাঘরের ভেতরে একটা কোণে গুড়ি সুড়ি মেরে শুয়ে পড়ার পরই তার চোখে ঘুম নেমে এসেছিল। তারপর কতক্ষণ সেভাবে ঘুমিয়েছিল জানে না। একসময় হঠাৎ একটা পোড়া গন্ধ নাকে লাগায় তার ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হয়েছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু সারাটা ঘর তখন ধোঁয়ায় ভর্তি। ধোঁয়ায় দম আটকে আসতে থাকে সিয়ারামের। বুকে চাপা লাগা কাশির দমকে মাথার শিরা উপশিরা বুঝি এবার ছিঁড়ে পড়বে। 2 চোখ তখন জ্বালা করছে ওর। সিয়ারাম আর 1 মুহূর্ত অপেক্ষা না করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল। সারা বাড়ি জুড়ে আগুনে লেলিহান শিখা। মুড়ি বাচি করে সিয়ারাম কোনো রকমে বেরিয়ে এলো স্বপ্নবিলার ভেতর থেকে। কোথায় কোন দিকে যাবে সেই জ্ঞানটুকুও তার নেই। আগুনের কাছ থেকে শুধু নিরাপদ দূরত্বে পালিয়ে যাবার চেষ্টা। সিয়ারাম দৌড়ে কিন্তু বেশি দূর যেতে পারল না। কাছে ছোট্ট একটা জঙ্গলের মধ্যে ঢুকে জ্ঞান হারিয়ে ফেলল। যখন অচেতনতা কাটল, রাত তখনও শেষ হয়নি। সিয়ারাম উঠে বসতে চেষ্টা করল। মাথায় অসম্ভব যন্ত্রণা, যেন একটা ভারী পাথর চাপানো। ও আবার শুয়ে পড়ল। অস্ফুট গলায় বলে উঠল, আমি কোথায়? তখন একটা চেনা গলা
কানে এলো ওর। কে? শুয়ে থেকেই পাশের দিকে ঘাড় কাত করল সিয়ারাম। সন্ধ্যা দেবী দাবার ছক পেতে কিছুটা দূরে বসে রয়েছেন। সিয়ারাম তখন বলল, আমার তো মনে হয়েছিল স্বপ্নভিলার ভেতর আপনারা দুজনেই পুড়ে মারা যাবেন। আমাদের মধ্যে একজন পুড়ে মারা গেছে সিয়ারাম, স্বপ্না বলল। ও, আপনি তাহলে একাই পালিয়ে আসতে পেরেছেন? মালতীদি আগুনে পুড়ে মারা গেল? সন্ধ্যা তখন বলল, কি মজার ব্যাপার দেখো সিয়ারাম, মালতীদিকে হত্যা করার জন্য আমি দুধে বিষ মিশিয়ে নিয়ে গিয়েছিলাম আজ। আমার দুহাতে দুটো দুধের গ্লাস ছিল। একটা গ্লাসের দুধে বিষ মেশানো, অন্য গ্লাসের দুধ খাঁটি। ছলে কৌশলে বিষ মেশানো দুধ খেয়ে মালতীদি ঢলে পড়বে ঘরের মেঝে। আমি তখন টেবিলটা উল্টে ফেলে দিয়ে তাতে মোমবাতির আগুনটা লাগিয়ে দেব। পরিকল্পনা আমার পাকাই ছিল। হঠাৎ একটা টেলিগ্রাম পেয়ে কুমার বাহাদুর তার কেয়ারটেকারকে নিয়ে দিন 5-7 জন্য চলে গেছেন কলকাতায়। সারা স্বপ্নভিলার এখানে ওখানে আগে থেকে কিছু কিছু পেট্রোল ছড়িয়ে রেখেছিলাম, কুমার বাহাদুরের গাড়ি থেকে চুরি করা পেট্রোল। তাছাড়া দারুণ খরার জন্য সব কিছু তো বারুদের মতো হয়েই রয়েছে। তো বিষ মেশানো দুধের গ্লাসটা মালতীদির হাতে ধরিয়ে দিয়ে খাঁটি দুধের গ্লাসটাতে আমি 2 ছোট করে চুমুক দিলাম। তারপর আমি বললাম মালতীদিকে, লক্ষ্মীটি, কুমার বাহাদুরের উপযুক্ত পত্নী হতে তুমি আমাকে সাহায্য করো, রাগ করো না। তোমার চেয়ে রূপের জলুস আমার একটু বেশি, তাই না? সেদিক দিয়ে অবশ্য আমার সম্পর্কে কুমার বাহাদুরের কোনো ক্ষোভ নেই। শুধু এই খেলাটা আমাকে নতুন করে শিখতে হচ্ছে। তুমি কুমার বাহাদুরের যেমন বন্ধু রয়েছ থাকো, তবু আমি তো তার বিয়ে করা বউ। মালতীদি তার হাতের গ্লাস টেবিলের ওপর নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। ও হয়তো এবার ঘর থেকে পালিয়ে যাবে, বিষটা আর ওকে খাওয়ানো যাবে না। হাত থেকে একবার তো তীর বেরিয়ে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। সুযোগটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে। আমি আমার দুধের গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে মালতীদির পিছনে গিয়ে দাঁড়ালাম। পিছন থেকে 2 হাত দিয়ে তার গলাটা জড়িয়ে কচি খুকির মতো আবদারে সুরে বললাম, লক্ষ্মীটি দিদি ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমার সব অপরাধ তুমি ক্ষমা করে দাও। তারপর আমি মালতীদির ঘাড়ে চুমু খেলাম। হাসতে হাসতে মালতীদি বলল, তোকে নিয়ে আর পারি না, এক্কেবারে ছেলে মানুষ। টেবিলের ওপরে আমি তখন দাবার ছকটা পেতে ফেলেছি তাড়াতাড়ি। বললাম, আজ 1 হাত খেলতেই হবে তোমাকে, না হলে তোমাকে ঘর থেকে আমি বেরোতে দেব না। এই বলেই হাসতে হাসতে ঘরের দরজায় ভেতর থেকে আমি চাবিটা লাগিয়ে দিলাম, আর সেই সঙ্গে ঝপ করে আর একখানা কাণ্ড করে বসলাম। চাবিটা খোলা জানলা দিয়ে বাইরের বাগানে ফেলে দেওয়ার ভয় দেখাতে গিয়ে সত্যি সেটা হাত থেকে বাগানে পড়েই গেল। মালতীদি তখন বলল, ঠিক আছে, আগে তুমি দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না খেতে। পরে চাবিটা সিয়ারামকে দিয়ে বাগান থেকে তুলে আনলেই হবে। 2 গ্লাসই তো টেবিলের ওপর বসানো ছিল। বিষ মেশানো দুধটাই মালতীদি কোনো এক ফাঁকে পাল্টাপাল্টি করে দিল, আমি বুঝতেই পারিনি। তেমন একটা ভয়ও আমার অবশ্য ছিল না, কারণ আমার মনের গোপন কথাটা তো আর মালতীদি জানে না। সিয়ারাম, আমি নিজেই ভুল করে খেয়ে বসলাম সেই বিষ মেশানো দুধ। মালতীদি আমাকে এইভাবেই বিষ খাওয়ালো। আর তারপর বিধাতার কৌতুকটা একবার দেখো। মালতীদি টেবিলটা উল্টে ফেলে দিল। যৌতুকগৃহ তো তৈরি হয়েছিল, মোমবাতির আগুন লেগে অতি অল্প সময়ের ভেতরে কুমার বাহাদুরের স্বপ্নভিলা পুড়ে শেষ। সিয়ারাম ধাঁধার জবাব খুঁজছিল মনে মনে। জবাবটা কি?
সন্ধ্যাকেও শুধল। কিন্তু আপনি তাহলে? সন্ধ্যা তখন হেসে জবাব দিল, তুমি আমার কাছে দাবা খেলা শিখবে সিয়ারাম? আমি এখন একজন পাকা খেলুড়ে। সিয়ারাম তখন ভয় দুটো চোখ বুজে ফেলল। তারপরে চোখ খুলে আর কিন্তু সন্ধ্যাকে দেখতে পেল না। সিয়ারাম তারপর এ বাড়ির অদূরে সেই পোড়ো বাড়িটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই সেই স্বপ্ন ভিলা। কুমার বাহাদুরের সুন্দরী বউকে তারপর থেকেই মাঝে মাঝে এদিকে ওদিকে দাবা খেলতে দেখা যায়, বুঝলেন মাইজি? গল্প বলে সিয়ারাম চলে যেতেই জ্যোতি মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, সব গাঁজাখুরি। স্বাতী বেশ সিরিয়াস গলাতেই বলল, আর দেরি না, জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে ফেলতে হবে। হাজারিবাগকে আজকেই আমাদের গুড বাই। জ্যোতি অবাক চোখে স্বাতীর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি ওই কেয়ারটেকারের কথা বিশ্বাস করলে? হ্যাঁ, স্বীকার করছি, বেটা গল্প বলতে পারে, কিন্তু সব মিথ্যে। নতুন নতুন ভাড়াটে পেলে ওর কিছু আমদানি হওয়ার সম্ভাবনা থাকে। ওর ওপরে যাতে পর্যটকরা সম্পূর্ণ নির্ভর থাকে, সেই জন্যই এসব উদ্ভট গল্প বানিয়ে তাদের মনকে দুর্বল করে তোলা, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। আমাদের কাছ থেকে নগদ কিছু পাবার আশা নেই, ও বুঝতে পেরেছে সেটা। তাই ভূতের গল্প বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভাগিয়ে দিতে চায়। ভদ্রমহিলা একেবারে জলজ্যান্ত মানুষ। স্বাতী তখন বলল, না, তোমার কথার পিছনে যত যুক্তিই থাকুক, একটা বিষয় আমি কিন্তু নিশ্চিত। রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাটি এখন নরম, পথে কাদা। তুমি গোড়াতেই আমাকে বলেছ দাবার ছক ঘুটি গুটিয়ে সে ঘাড় উঁচু করে বিজয়িনীর ভঙ্গিতে চলে যায়। তার পায়ে ছিল নাকি হাই হিল জুতো। কিন্তু আমি গতকাল রাত্রে চাঁদের আলোতেও আর আজ সকালেও তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, হাই হিল জুতোর ছাপ কিন্তু কোথাও নেই। তুমি দেখো, তুমিও কিন্তু খুঁজে পাবে না। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।